আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের পর্ব 2-তে। রাসায়নিক পরিবর্তনের পর্ব 2-তে আমরা হচ্ছে যে অন্য আরও কিছু টপিক দেখার চেষ্টা করব। আমরা গত ক্লাসে দেখছিলাম তোমার হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থা এবং লাসাতেলিয়ার। আজকে আমাদের ভ্যান ড্রপ সমীকরণ, বিক্রিয়ার হার, ভরক্রিয়ার সূত্র এগুলা টোটাল এই ক্লাসটাতে কভার হয়ে যাবে। সো আমরা শুরু করব, বাট তার আগে আমাদের কয়েকটা জিনিসপত্র একটু রিভিশন দিতে হবে। একটু রিভিশন দিয়ে তারপর আমরা ওইগুলাতে যাব। কি কি রিভিশন দিতে হবে? রিভিশন না, মানে বলতে পারো যে কয়েকটা জিনিসপত্র এক্সট্রা পড়তে হবে। এই জায়গা থেকে কোশ্চেন আসে, এই জন্য এই অংশটা বাদ দেওয়া যাবে না, এই অংশটা পড়তে হবে। কিছু রাসায়নিক বিক্রিয়া দেখাবো, বিক্রিয়ার নাম, বিক্রিয়ার প্রভাবক এগুলা মুখস্থ করতে হবে। যেমন দেখো, এই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে, যদি আমরা একটু একটু বোঝার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার নাম পড়বা হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। হেডলাইন দিবা হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। হেবার বস থেকে কি তৈরি? অ্যামোনিয়া। তো হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির যে প্রসেস, এইটা আমাদের পরীক্ষায় খুব আসে। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। হেবার বস পদ্ধতিতে যখন আমরা অ্যামোনিয়া তৈরি করি, তখন আমাদের নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া প্রস্তুত করে, তখন আমাদের টেম্পারেচার থাকে কত? টেম্পারেচার থাকে হচ্ছে 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি। এটা মুখস্থ করবা, 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি, এবং প্রেসার থাকে হচ্ছে 200 অ্যাটমসফেয়ার। মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে। এবং এই বিক্রিয়াটা ঘটাইতে গেলে তোমার আয়রন বা মোলিবডেনাম এই প্রভাবক লাগবে। এই যে কয়েকটা জিনিস বলে দিলাম, এটা হচ্ছে হেবার বস পদ্ধতিতে মুখস্থ করার জিনিস। তো ব্যাপারটা হবে এরকম, আয়রন বা মোলিবডেনাম প্রভাবকের উপস্থিতিতে বা আয়রন নলের মধ্য দিয়ে তুমি যদি এখন এর ভিতরে নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন পাস করো, তাহলে এখান থেকে অ্যামোনিয়া বের হবে। তখন এখানে আমার 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। আর চাপ লাগবে কত? চাপ লাগবে হচ্ছে 200 অ্যাটম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিস, বুঝতে পারছো? সো এখান থেকে আমরা পুট করলাম, এখান থেকে আমার আউট হইলো। তো এই হচ্ছে আমাদের টোটাল বেসিক জিনিস। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া থেকে এমসিকিউ আসবে। বিশেষ করে তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দিয়ে বলতে পারে এটি কোন বিক্রিয়া, তখন তোমাকে দাগাইতে হবে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া। জিজ্ঞেস করতে পারে হেবার বস পদ্ধতিতে কি তৈরি করা যায়? হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা যায়। জিজ্ঞেস করতে পারে যে অ্যামোনিয়া প্রস্তুতি বা হেবার বস পদ্ধতিতে প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? আয়রন মোলিবডেনাম। সো এই যে জিনিসপত্রগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসো, এরপরে হচ্ছে স্পর্শ প্রণালী। এই যে স্পর্শ প্রণালীতে আমরা একটা জিনিস তৈরি করব। কি তৈরি করব? স্পর্শ প্রণালীতে আমরা তৈরি করব হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। তো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাও আমাদের জানতে হবে। এখানে কি ঘটে? এই বিক্রিয়া ঘটে হচ্ছে দুইটা ধাপে। প্রথমত, এই বিক্রিয়া ঘটানোর জন্য আমরা প্রথমে সালফার ডাইঅক্সাইড নিই। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করায় আমরা প্রথম ধাপে সালফার ট্রাইঅক্সাইড পাই। কি পাই? প্রথমে সালফার ডাইঅক্সাইড নিই, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটায় সালফার ট্রাইঅক্সাইড পাই। এবার এই যে সালফার ট্রাইঅক্সাইড, এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করে এখান থেকে আমরা এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি। এই জায়গা থেকে আমরা কি করি? সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি। এই যে টোটাল বিক্রিয়া, এই টোটাল বিক্রিয়া ঘটানোর সময়, এই দুই ধাপের টোটাল বিক্রিয়া ঘটানোর সময় আমরা 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করি। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এই তাপমাত্রার পাশাপাশি আমরা 1.7 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা চাপ মেনটেন করি। এবং মাথায় রাখতে হবে, এই বিক্রিয়া ঘটাইতে যে আমরা প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5 অথবা প্লাটিনাম এগুলা ইউজ করি। সো প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এই দুইটা প্রভাবক ইউজ করে এই বিক্রিয়া করা হয়। এটা কি? এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি। তাহলে দেখো, আমরা কি দেখলাম? স্পর্শ পদ্ধতিতে বা স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড দেখলাম। এটা মুখস্থ করবো আগে, যে স্পর্শ প্রণালীতে কি তৈরি হয়? স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। শুরু হয় সালফার ডাইঅক্সাইড থেকে। সালফার ডাইঅক্সাইডের সাথে যখন অক্সিজেন দিবা, এখানে একটা অক্সিজেন যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিবা, সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। সালফার ট্রাইঅক্সাইড, পানি, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তৈরির সময় আমরা প্রভাবক হিসেবে পাবো কি? প্রভাবক হিসেবে প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো এটা আমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? আর চাপ, তাপমাত্রা এটা আসতে পারে। এই চাপ তাপমাত্রা কম আসে, হ্যাঁ, এই অংশটা একটু কমই আসতে দেখা যায়। মেইনলি আসে হচ্ছে আমার এটা
তোমার প্রভাবকটা, এটা মাথায় রাখবা, এই বিক্রিয়াটা এবং প্রভাবকটা এটা বেশি করে মাথায় রাখবা। দুইটা গেল। এই দুইটা বিক্রিয়ার পরে আমাদের পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস মাস্ট শেখা লাগবে, সেটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। কি? অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি। তো আমরা অসওয়াল্ড পদ্ধতি যেটা আছে, এই অসওয়াল্ড পদ্ধতিতে মেইনলি তৈরি করি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করি? নাইট্রিক অ্যাসিড তৈরি করি। মাথায় রাখতে হবে, অসওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করি। এখন নাইট্রিক অ্যাসিড কেমনে তৈরি করব? নাইট্রিক অ্যাসিড কেমনে তৈরি করব অসওয়াল্ড পদ্ধতিতে? প্রথমে আমরা অ্যামোনিয়া নিব। হ্যাঁ, অ্যামোনিয়া নিব। এই অ্যামোনিয়া যেটা আছে এইটার সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করাবো। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এইটা বিক্রিয়া করাইলে আমাদের এখানে তোমার হচ্ছে যে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এইটা বিক্রিয়া করালে নাইট্রোজেন অক্সাইড প্লাস তৈরি হয় হচ্ছে পানি। নাইট্রোজেন অক্সাইড প্লাস তৈরি হয় হচ্ছে পানি। পরবর্তীতে এই যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অ্যাসিড উৎপাদন তো, হ্যাঁ, নাইট্রোজেন অক্সাইড যেটা আছে, ঠিক আছে, আরে না, নাইট্রিক অ্যাসিড উৎপাদন, ঠিক আছে, তো ঠিকই আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড এর পরের ধাপে সম্ভবত নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস তোমার হচ্ছে যে অক্সিজেন, নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন প্লাস পানি, এই তিনটা মিলে হচ্ছে আমাদের তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তো এইটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতিতে আমরা কিভাবে তোমার এটা বানাবো সেটা। এখানে এই টোটাল বিক্রিয়া ঘটানোর সময় আমাদের মাথায় রাখতে হবে, এই টোটাল বিক্রিয়া ঘটানোর সময় টেম্পারেচার ছিল হচ্ছে 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে আমরা বিক্রিয়াটা ঘটাইছি, এবং প্রভাবক হিসেবে আমরা প্লাটিনাম এবং রোহিনিয়াম এই দুইটা জিনিস ইউজ করছি, প্লাটিনাম এবং রোহিনিয়াম। তো এই তিনটা বিক্রিয়া তুমি হচ্ছে যে একদম ঠাড়া মুখস্থ করবা, প্র্যাকটিস করবা, যত পারো প্র্যাকটিস করবা। এই তিনটা বিক্রিয়া থেকে তুমি যে যা কিছু শিখবা এখান থেকে, যদি তোমার কখনো এক্সট্রা প্রশ্ন আসে এই জায়গা থেকেই দিবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আসা হচ্ছে আমাদের ভ্যান টফের সমীকরণ। এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে ভ্যান টফের সমীকরণ। সো ভ্যান টফের সমীকরণ এটা ভালো করে শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন যেটা করব, ভ্যান টফের সমীকরণ শিখব। ভ্যান টফের সমীকরণ বেসিক্যালি এটা কি? এটা আসলে সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার প্রভাব, বা সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা করে। সাম্য ধ্রুবকের উপর। এখন যেহেতু তোমরা অ্যাডমিশন ক্লাস করতেছো, এই জন্য আগে সাম্য ধ্রুবক কিভাবে তৈরি হয় সেটা না দেখায় আগেই ভ্যান টপ দেখাচ্ছি, কেমন? কারণ তোমরা সাম্য ধ্রুবক এগুলো সম্পর্কে আগে থেকেই জানো। তো আমরা সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাবটা দেখব। তাপমাত্রার প্রভাব, তাহলে সাম্য ধ্রুবক এবং এটার উপর তাপমাত্রা কি প্রভাব ফেলে সেটা আমরা ভ্যান টফের সমীকরণ থেকে A to Z দেখতে পাবো। তো সাম্য ধ্রুবক হিসেবে খেয়াল করো, আমরা ধরে নিলাম লন কেপি আছে, তো লন কেপি নিলাম। লন কেপি ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসবে মাইনাস ডেল এইচ বাই আর, ঠিক আছে, মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস তোমার হচ্ছে সি আসবে। এইটা হচ্ছে আমাদের, তোমার যদি আমরা ভ্যান টপের বেসিক সমীকরণ দেখি তাহলে সেটা এরকম আসবে যে লন কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t বা ডেল এইচ বাই আর টি প্লাস সি, এটা আসে। এখন যদি আমরা এই জায়গায় লন কেপির জায়গায় লগ কেপি নিই, লগ, ঠিক আছে, লন কেপির জায়গায় ধরো আমরা এখানে লগ কেপি নিলাম, লগ কেপি নিই, তো লগ কেপি নিলে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর টি প্লাস সি, এটা আসে। বুঝতে পারছো? তাহলে একটা আসে হচ্ছে আমাদের লন কেপি, আরেকটা আসে হচ্ছে আমাদের লগ কেপি। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে লন কেপি আর একটা হচ্ছে লগ কেপি। এই দুইটার উপর সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব খেয়াল করে দেখো। এই জায়গাতে আমার লন কেপি বা লগ কেপি আমি যেটাই নিই, কে তো আমার সাম্য ধ্রুবক, এর উপরে আমাদের টেম্পারেচার কি ধরনের প্রভাব ফেলে, এইটা হচ্ছে আমাদের ভ্যান টফের সমীকরণ। প্রথমে তুমি এই দুইটা সমীকরণ মুখস্থ করবা। এখন এই দুইটা সমীকরণের তোমার গ্রাফ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এখন এই জায়গাতে এই যে গ্রাফটা তুমি আঁকবা, খেয়াল করলে দেখবা যেখানে ডেল এইচ একটা জিনিস আছে, ডেল এইচটা আসলে বিক্রিয়াটা কোন ধরনের তার উপর ডিপেন্ড করে। তো ডেল এইচ আসলে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা তাপ হারি। তো খেয়াল করো, যদি বিক্রিয়াটি আমার তাপ উৎপাদী হয়,
তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচ এর যে মান, এই ডেল এইচ এর যে মান, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান আমার হয় হচ্ছে নেগেটিভ। আর যদি আমার তাপ হারি বিক্রিয়া হয়, খেয়াল করো, যদি আমার তাপ হারি বিক্রিয়া হয় তাহলে এই ডেল এইচ এর যে মান এটা হয় হচ্ছে পজিটিভ। খেয়াল রাখতে হবে এই দুইটা জিনিস। তাহলে তাপ উৎপাদী এবং তাপ হারি কোন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কেমন সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার ধরো আমরা একটু চিত্র আঁকাইলাম, হ্যাঁ, চিত্র আঁকাইলাম, ধরো চিত্রে আমরা গ্রাফ আঁকাইলাম। তো গ্রাফের এই সাইডে এক্স অ্যাক্সিস, এই সাইডে ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিসে এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা হচ্ছে তোমার 1/t আঁকি, খেয়াল করো 1/t দিলাম আমরা এক্স অ্যাক্সিস বরাবর, কেমন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা লন কেপি দিলাম। তো লন কেপি বনাম 1/t লেখচিত্র আঁকতেছি আমরা, খেয়াল করো লন কেপি বনাম 1/t। তাহলে আমরা এখানে মেইনলি গ্রাফটা আঁকতেছি হচ্ছে লন কেপি ভার্সেস 1/t বা টি ইনভার্স। এখন যেহেতু লন কেপি বনাম 1/t আছে, 1/t যদি হয় তাহলে এই জায়গাতে খেয়াল করো এই লন কেপি যেটা আছে এইটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরছি, আর এই 1/t যেটা আছে এইটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরছি। তাহলে y ইকুয়ালস টু এই জায়গায় x পাচ্ছি না, mx প্লাস c একটা রেখা পাচ্ছি না। খেয়াল করো এই যে অংশটা, এই টোটাল অংশটা m হয়ে যাচ্ছে, এই টোটাল অংশটা m হয়ে যাচ্ছে, মানে এই জায়গায় যে গ্রাফটা হবে, এই গ্রাফের যে ঢাল হবে, এই ঢালটা তৈরি হয়ে যাবে অটোমেটিক মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর, মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর। এখন আমি যদি এই গ্রাফটা তাপ উৎপাদীর ক্ষেত্রে আঁকি, খেয়াল করো এই গ্রাফটা যদি আমি তাপ উৎপাদীর ক্ষেত্রে আঁকি, তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেল এইচ এর মান কি নেগেটিভ। তার মানে তুমি এখানে মাইনাস ইন্টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর বসাতে পারবা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ডেল এইচ বাই আর আসবে। মানে এই যে গ্রাফ, এই গ্রাফটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সমানুপাতিক ছিল, এটা হবে তোমার সরল রেখা। সমানুপাতিক চিহ্ন হলে কি হয়, সরল রেখা। বাট যেহেতু প্লাস তাহলে নিচে থেকে উপরে যাবে, যেহেতু প্লাস নিচে থেকে উপরে যাবে, এবং সেই জায়গাতে আমরা কি পাবো, আমরা m এর ভ্যালু পাবো, m ইকুয়ালস টু তোমার ডেল এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এই যে গ্রাফ, এই গ্রাফের একক কি, ডেল এইচ ডিভাইডেড বাই আর, মনে থাকবে। তা এই যে গ্রাফ, এই গ্রাফের তোমার হচ্ছে এই গ্রাফের ভ্যালু কি, গ্রাফের ঢাল কত, তোমার লন কেপি বনাম 1/t লেখচিত্রে যে ঢাল, সেই ঢালটা কত, ডেল এইচ ডিভাইডেড বাই আর, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মাইনা এই তোমার হচ্ছে m ইকুয়ালস টু ডেল এইচ ডিভাইডেড বাই আর। এখন যদি আমি এই গ্রাফটাই তোমার হচ্ছে এই ইকুয়েশনের জন্য আঁকতাম, তখন আমার 1/t আসতো হচ্ছে ইকুয়েশন, তখন দেখো এই ইকুয়েশনের জন্য m এর ভ্যালু আসতো হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর। এইটা কি, এটা হচ্ছে লন কেপি এর জন্য, এই টোটাল জিনিসটা লন কেপি এর জন্য। তাহলে লগ কেপি এর জন্য একরকম, লন কেপি এর জন্য আরেক রকম। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো তাপ উৎপাদীর জায়গায় আমরা যদি এখন তাপ উৎপাদীর জায়গায় আমরা যদি এখন তাপ হারি নিয়ে কথা বলি, কেমন, আমরা যদি তাপ উৎপাদীর জায়গায় তাপ হারি নিয়ে কথা বলি, তাহলে এই সেম ইকুয়েশনে এই সাইড বরাবর আমাদের 1/t আসবে, আর এই সাইড বরাবর এখন আমি ধরো লগ দিয়ে করব, লগ কেপি আসবে। তাহলে আমাদের রেখাটা হবে লগ কেপি ভার্সেস 1/t রেখা। এখন প্রশ্ন হচ্ছে যে লগ কেপি ভার্সেস 1/t এর ঢাল কত, ঢাল m ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর, এটা আসে। যেহেতু আমরা এই যে ইকুয়েশনটা নিচ্ছি, এই ইকুয়েশনে এটা যদি আমার y হয় আর এটা যদি আমার x হয়, তাহলে এই অংশটা m, y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এটা m এর মান এটা আসে। এখন আমাদের যদি এই টোটাল বিক্রিয়াটা খেয়াল করো, এই টোটাল বিক্রিয়াটা তাপ উৎপাদীর জায়গায় এখন তাপ হারি হয়, আমরা জানি তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি পজিটিভ, তার মানে মাইনাস আর এখানে প্লাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর। তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস ডেল এইচ বাই 2.303 আর, তাই না, 303 আর। তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা m এর মান কিন্তু নেগেটিভ, m এর মান নেগেটিভ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। m এর মান নেগেটিভ মানে কি, m এর মান নেগেটিভ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। তার মানে m ইকুয়ালস টু মাইনাস 2.303 ডিভাইডেড বাই আর আসবে, বুঝতে পারছো, m এর মান নিচের দিকে যাবে। তাহলে তোমার এই চিত্র যেটা দেয়া আছে, এই চিত্রের
রেখাটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বিক্রিয়াটি কি রকম তার উপর। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য উপরের দিকে, আর তাপ হারি বিক্রিয়ার জন্য কি, তাপ হারি বিক্রিয়ার জন্য নিচের দিকে। তাপ হারি বিক্রিয়াতে একরকম, তাপ উৎপাদী বিক্রিয়াতে একরকম। তাহলে বিক্রিয়াটা কেমন তার উপর ডিপেন্ড করে তুমি এইটা চিন্তা করবা, কেমন, তার উপর ডিপেন্ড করে চিন্তা করবা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গাতে আমরা যে ঢালটা পাচ্ছি, দুইটা বিক্রিয়ার জন্য ঢাল যেটা পাচ্ছি, ঢাল m ইকুয়ালস টু, খেয়াল করলে দেখবা ডেল এইচ ডিভাইডেড বাই আর আসে, ডেল এইচ ডিভাইডেড বাই আর আসে। মানে উপরে হচ্ছে আমার তাপের পরিবর্তন আর নিচে আসে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে উপরে কি, উপরে আসে হচ্ছে তাপের পরিবর্তন। খেয়াল করো উপরে যে তাপের পরিবর্তন ডেল এইচ আছে, এটা হচ্ছে 1 মোল গ্যাসে তাপের পরিবর্তন কত জুল সেটা প্রকাশ করে। আবার বলি, 1 মোল গ্যাসে তাপের পরিবর্তন কত জুল সেটা প্রকাশ করে। অর্থাৎ ডেল এইচ যেটা আছে এটা তৈরি হয় হচ্ছে জুল পার মোল, ডেল এইচ যেটা আছে এটা তৈরি হয় হচ্ছে জুল পার মোল। আর যখন আমি আর এর কথা বলি, আর এর কথা বলি, আর এর মান হচ্ছে তোমার, আর এর যদি একক দেখো জুল পার মোল পার কেলভিন এটা আসে। তো খেয়াল করলে দেখবা জুল পার মোল কেটে যায়, নিচে 1 বাই পার কেলভিন আসে, 1 বাই পার কেলভিন, উপরে যে কেলভিন হয়। তার মানে খেয়াল করলে দেখো এই যে তোমার ভ্যান টফ ইকুয়েশন থেকে আমি যে ঢাল পাচ্ছি, এই ঢালের একক হচ্ছে কেলভিন, ঢালের একক কি, কেলভিন। মানে ঢাল থেকে আমরা আসলে তাপমাত্রা পাই, ঢাল থেকে আমরা কি পাই, আসলে তাপমাত্রা পাই। কারণ এই যে এই টোটাল ইকুয়েশনটা আমার হচ্ছে সাম্য ধ্রুবক বনাম তাপমাত্রারই তো ইকুয়েশন, তাই না? তো সাম্য ধ্রুবক বনাম তাপমাত্রার ইকুয়েশন হওয়ায় এখান থেকে আমি টোটাল মিলে ফাইনালি পাই হচ্ছে তাপমাত্রা। সো এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে, জেনে রাখতে হবে, এখান থেকে যেন কোনো রকম ভুল না হয়। তাহলে আমরা এই জায়গার এই ইকুয়েশন থেকে একক বের করা শিখলাম, একক বের করা শিখলাম। একক বের করার পাশাপাশি খেয়াল করো, একক বের করার পাশাপাশি দুইটা গ্রাফ দেখলাম, যে গ্রাফগুলো আমাদের কোনোভাবে ভুল করা যাবে না। সো দুইটা গ্রাফ দেখলাম A to Z। এবার আসো এখান থেকে একটা ম্যাথ করি, ম্যাথ যদি আসে আমাদের, যেটা আমাদের এমসিকিউতে আসবে, কেমন আসবে, সরাসরি হয় চিত্র তুলে দিবে আর না হলে বলে দিবে। যেমন ধরো বলে দিল যে লন কেপি ভার্সেস টি ইনভার্স লেখচিত্রের ঢাল, ঠিক আছে, ঢাল লন কেপি ভার্সেস তোমার হচ্ছে যে লেখচিত্রের ঢাল m ইকুয়ালস টু -100 কেলভিন হলে, ঠিক আছে। এবার বলছে তাপ উৎপাদী বিক্রিয়ায়, বলে দিছে এরকম, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কত, এই হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে। এখন যখনই আমার বলছে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কত, তখন আমি এই যে লন কেপি ভার্সেস 1/t লেখচিত্রটা আঁকলাম। সমাধান করতে যে লন কেপি নিলাম ভার্সেস টি ইনভার্স লেখচিত্র আঁকলাম। তাপ উৎপাদী মানে কি, তাপ উৎপাদী মানে ডেল এইচ এর মান হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, তাপ উৎপাদিতে ডেল এইচ এর মান নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় আমরা আগে জানতাম ঢালের যেই ভ্যালু m ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আর। সো এই ডেল এইচ এর এখানে যদি নেগেটিভ বসাই আমরা, তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যায়, ঢালটা উপরের দিকে যায়। তাহলে এই যে উপরের দিকে যে আমরা এখানে ঢাল পাই, ডেল এইচ ইকুয়াল m ইকুয়ালস টু ডেল এইচ ডিভাইডেড বাই আর। কার জন্য পাই আমরা, এই তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য পাই। কার জন্য পাই আমরা, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য পাই। বা সরাসরি এভাবেও চিন্তা করতে পারি, বিক্রিয়াটি তাপ উৎপাদী, ডেল এইচ এর মান নেগেটিভ। সো আমরা এখানে m ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর পাইলাম। ক্যালকুলেশন করে ডেল এইচ ডিভাইডেড বাই আর পাইলাম, এটা ইকুয়ালস টু m। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি, m এর ভ্যালু দেখো অলরেডি 100 কেলভিন দেয়া আছে। সো আমি এখানে 100 কেলভিন বসালাম, উপরে আমার ডেল এইচ, নিচে আমার আর আছে। সো এখান থেকে আমি ডেল এইচ এর ভ্যালু পাচ্ছি -100 আর। এই যে জিনিসটা আমি ফাইনাল রেজাল্ট পাইলাম, এইটা আমার অপশনে দেয়া থাকবে, এমসিকিউতে সলভ করতে পারতে হবে। এটা যখন অপশনে দেয়া থাকবে, এটা কি করব, সলভ করতে পারতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভ্যান টফ সমীকরণ থেকে কি কি আসতে পারে তার সব কিছু একদম কম্প্যাক্ট ওয়েতে। তুমি এই যে জিনিসপত্রগুলো আমি তোমাকে দেখালাম, একবার দুইবার তিনবার দেখো, বারবার প্র্যাকটিস করো, যা দেখাইছি এগুলো নোট করে ফেলো। এরপরে তুমি যে কোশ্চেন সলভ করতে যাও দেখবে এখান থেকেই আসছে। যা কিছু দেখাইছি এগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে একদম সুন্দর মতো গুছিয়ে দেয়া।
বুঝতে পারছো? সো এর বাইরে তুমি তেমন কিছু পাবা না। ওকে, এর বাইরে তুমি তেমন কিছু পাবা না ইনশাল্লাহ। ওকে, সো আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমরা এর পরের টপিক দেখব। আমাদের এর পরের টপিক হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জায়গা থেকে তোমার হচ্ছে যে সবকিছু সুন্দর মতো শিখতে হবে। তো বিক্রিয়ার হার এই ব্যাপারটা আমি তোমাকে এখন A to Z বুঝাই দেওয়ার চেষ্টা করব। বিক্রিয়ার হার ব্যাপারটা কি খেয়াল করো। আমাদের ধরো একটা বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া ধরো A প্লাস বি বিক্রিয়া করে, খেয়াল করো, A প্লাস বি বিক্রিয়া করে C প্লাস ডি তৈরি করলো, তাহলে এটা একটা বিক্রিয়া। বা এই বিক্রিয়ার একদম বাস্তব উদাহরণ যদি দেখি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করলো। এই বিক্রিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে দেখো বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে। এখন এই জায়গাতে বিক্রিয়াটা উভয়মুখী, অর্থাৎ খেয়াল করলে দেখবা যে সম্মুখমুখী বিক্রিয়া যেটা আছে, সম্মুখমুখীতে বিক্রিয়ক তোমার উৎপাদে পরিণত হচ্ছে, আর পশ্চাৎমুখীতে উৎপাদ তোমার বিক্রিয়কে পরিণত হচ্ছে। তো এখানে খেয়াল করবা সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে উৎপাদে কনভার্ট হয়ে যায়, বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদে কনভার্ট হয়ে যায়, আর সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কে কনভার্ট হয়। তাহলে দেখো আমরা যদি খেয়াল করি এই জায়গাতে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদে কনভার্ট হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদে কনভার্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় আর উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এখানে যদি আমরা বিক্রিয়কে খেয়াল করি, বিক্রিয়ক আসলে টি সময়ে বা সময় যত পরিবর্তন হয় বিক্রিয়ক তত হ্রাস পায়, কি হয়, হ্রাস পায়, আর উৎপাদ তত কি হয়, উৎপাদ তত তোমার বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়কের পরিমাণ হ্রাস এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি, এই ঘটনাটা ঘটে। এখন এই ঘটনাটা বোঝানোর জন্য আমরা যদি একটু দেখি, ধরে নিলাম আমাদের ঘনমাত্রার যে পরিবর্তন সেটা হচ্ছে x, তাহলে টি সময়ে ঘনমাত্রার পরিবর্তন যদি x হয়, তাহলে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে x ডিভাইডেড বাই টি। বা টি সময়ে ঘনমাত্রার পরিবর্তন যদি c হয়, তাহলে দেখো একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন c ডিভাইডেড বাই টি। তো এই যে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে, এইটাকে আমরা বিক্রিয়ার হার বলি। খেয়াল করো, এটাকে আমরা বিক্রিয়ার হার বলি। সো বিক্রিয়ার হার এই জিনিসটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন, যেটা দিয়ে আসলে বোঝায় হচ্ছে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন। একদম বাংলা বললে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন। তাহলে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার। তাহলে এই যে বিক্রিয়ার হার জিনিসটা আমরা দেখলাম, আর ইকুয়ালস টু আমরা এখানে x ডিভাইডেড বাই টি পাচ্ছি, বা c ডিভাইডেড বাই টি লিখতে পারি, c ডিভাইডেড বাই টি লিখতে পারি। এই যে x ডিভাইডেড বাই টি বা c ডিভাইডেড বাই টি লিখতেছি, এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিক্রিয়ার হারের একক নির্ণয় করতে বলবে। তো খেয়াল করো বিক্রিয়ার হারের একক যদি নির্ণয় করো, উপরে আমার ঘনমাত্রা আছে, নিচে আসে সময়, তাহলে উপরে যাবে আমার ঘনমাত্রার একক, আর নিচে যাবে সময়ের একক। এখন তুমি ঘনমাত্রার একক জানো হচ্ছে মোলারিটি, নিচে তুমি দিবা সময়ের একক কি, টাইম বা সেকেন্ড, তাই না? তো সেকেন্ড দিলাম, তাহলে মোলারিটি পার তোমার হচ্ছে সেকেন্ড দিলা। এখন শুধুমাত্র সময়ের একক কি সেকেন্ড? সময়ের একক পরিবর্তন হতে পারে, একক হতে পারে, মিনিট হতে পারে, ডে হতে পারে, এনিথিং হতে পারে। তো আমাদের এখানে তাহলে একক আসে হচ্ছে মোলারিটি, মানে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এটা আসে। দেখো মোল পার লিটার পার সেকেন্ড, যেটা লিটার সেটা আবার ডেসিমিটার কিউব, তাই না? তাহলে মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড, এটাও আসতে পারে। আবার এটাকে আমরা এভাবে দিতে পারি, মোল পার ডেসিমিটার কিউব, সেকেন্ডের জায়গায় আমরা মিনিট নিতে পারি, সেকেন্ডের জায়গায় মিনিট, এবার অন্য কিছু নিতে পারি, আওয়ার নিতে পারি, অন্য কিছু নিতে পারি। সো যা কিছু আমরা নিব, এই নেওয়া থেকে আমরা এখানে এককের পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে এটা কি নির্ণয় করব? এটা বেসিক্যালি আমরা নির্ণয় করব বিক্রিয়ার হারের একক, মানে বিক্রিয়ার হার কিভাবে বের করে। সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বের করার পদ্ধতি। তাহলে আমরা প্রথমে বিক্রিয়ার হারের বেসিকটা দেখলাম, যে একক সময়ে ঘনমাত্রা কি পরিমাণ পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার বিক্রিয়ার হার। সো ঘনমাত্রার পরিবর্তন হলো, সেই ঘনমাত্রার পরিবর্তন থেকে আমরা একক নির্ণয় করতে শিখলাম। তো তুমি বিভিন্ন জায়গাতে যখন প্রশ্ন পাবা এমসিকিউতে, বিশেষ করে ক ইউনিটে প্রশ্ন এরকম পাবা, নিচের কোনটি বিক্রিয়ার হারের একক, তখন তোমাকে এর ভিতর থেকে যে কোনো একটা দেখলে সেটা ঠিক দাগাইতে হবে। ইভেন এমনকি এই অংশটাও আসতে পারে, সেটা কি, মোলারিটি পার সেকেন্ড,
এই অংশটাও দিতে পারে, এই অংশটা দিলেও আমাদের ঠিক দেখাতে হবে। এবার আসবো যে এই বিক্রিয়ার হার নির্ণয় করার পদ্ধতি আছে, বিক্রিয়ার হার নির্ণয় করার পদ্ধতি আছে। আমরা বিক্রিয়ার হার নির্ণয় করব কিভাবে, খেয়াল করো। বিক্রিয়ার হার, যে কোনো একটা বিক্রিয়ার হার বের করার পদ্ধতি আছে। যেমন ধরো আমরা যদি এ মোল এ এর সাথে বি মোল বি এর বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করি, এটা হচ্ছে একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার হার বের করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? খুব সিম্পল। দেখো, বিক্রিয়ার হার আর লিখলাম। প্রথমে আমরা খেয়াল করো, এই দুইটা নিয়ে যদি কাজ করি, এই দুইটাই হচ্ছে আমাদের বিক্রিয়ক। বিক্রিয়কের ক্ষেত্রে মোল সংখ্যাকে আমরা 1/a আকারে লিখব। কি করব? 1/a আকারে লিখব। এখন এই যে 1/a আকারে লিখব, এই 1/a টা আমরা লিখে ফেললাম। এবার দেখো, এই a এর ঘনমাত্রার পরিবর্তন হয় না? a এর ঘনমাত্রার পরিবর্তন, a এর ঘনমাত্রার পরিবর্তন বুঝাইতে তোমার d অফ a লেখা যায়। কি লেখা যায়? d অফ a লেখা যায়। তো a এর ঘনমাত্রার পরিবর্তন d অফ a ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন d অফ t। ওই যে r ইকুয়ালস টু c বাই t বা x বাই t লিখছি না, সেভাবে আমরা উপরে a এর ঘনমাত্রার পরিবর্তন, নিচে t এর ঘনমাত্রার পরিবর্তন লিখলাম। বাট যেহেতু এটা একটা সমতাকৃত বিক্রিয়া, এই সমতাকৃত বিক্রিয়ায় সামনে যে মোল সংখ্যা আছে, মোল সংখ্যাকে সবসময় 1/a আকারে লিখতে হবে যদি তুমি ব্যালেন্স করতে চাও, 1/a আকারে। এখন বলো তো, এই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে না কমবে? অবশ্যই এই বিক্রিয়কের ঘনমাত্রা কমবে। বিক্রিয়কের ঘনমাত্রা কমছে এটা বোঝাইতে মাইনাস চিহ্নিত করা হয়। কি চিহ্নিত করা হয়? মাইনাস। সেম ভাবে আমরা যদি এই বি বিক্রিয়ক দিয়ে বের করতে চাই, বি বিক্রিয়কের ঘনমাত্রাও হ্রাস পায়, এই জন্য মাইনাস। মূল সংখ্যাকে সবসময় আমি 1/b আকারে লিখবো, 1/a 1/b। এবার আমি লিখবো তোমার বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এবার আসো আমরা একটু উৎপাদ নিয়ে কাজ করি। উৎপাদের ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় বা হ্রাস পায়? ডেফিনেটলি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধি বোঝাইতে প্লাস, বৃদ্ধি বোঝাইতে কি? প্লাস। এবার দেখো, সি এর ঘনমাত্রার পরিবর্তনকে আমরা ডি অফ সি লিখি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তনকে ডি অফ টি লিখি। বাট এখানে আমাদের সামনে একটা মোল সংখ্যা আছে, মোল সংখ্যাকে 1/c আকারে লিখতে হবে। সেম ভাবে তুমি ডি এর জন্য লিখতে পারবা। যেহেতু উৎপাদ, উৎপাদ মানে প্লাস 1/d, ডি এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডি অফ ডি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এখন এটা তো আমরা একটা নর্মাল থিওরি দেখলাম। আমরা একটা বাস্তব বিক্রিয়ার ক্ষেত্রে দেখি সেটার ক্ষেত্রে কি ঘটবে। যেমন ধরো, একটা বাস্তব বিক্রিয়া যদি আমরা নিই, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করছে। এই বিক্রিয়ার জন্য যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে আমরা নাইট্রোজেনের জন্য বিক্রিয়ার হার দেখব। নাইট্রোজেন বিক্রিয়ক না উৎপাদ? উত্তর হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক এই জন্য মাইনাস, বিক্রিয়ক এই জন্য মাইনাস। নাইট্রোজেনের মোল সংখ্যা, মোল সংখ্যা নিচে যাবে, তাহলে 1/1। এবার নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ডি অফ নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এই হচ্ছে নাইট্রোজেনের জন্য বিক্রিয়ার হার। এখন যদি আমি হাইড্রোজেনের জন্য বিক্রিয়ার হার লিখি, আবারও প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়ক না উৎপাদ? উত্তর হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক হলে মাইনাস, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। হ্রাস বলতে মাইনাস বোঝায়। এরপরে মোল সংখ্যা, এটাকে আমি 1/3 আকারে লিখলাম, মোল সংখ্যা নিচে যায়। এবার আমি হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তনকে ডি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তনকে ডিটি লিখতে পারবো। বুঝতে পারছো? এবার আসো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি। অ্যামোনিয়া কি বিক্রিয়ক না উৎপাদ বলো তো? খুব সিম্পল, অ্যামোনিয়া উৎপাদ। উৎপাদ মানে প্লাস, সামনে মোল সংখ্যা 2 আছে, তার মানে 1/2 ডি অফ অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। দ্যাটস ইট। এই যে টোটাল ইকুয়েশনটা লিখলাম, এইটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য। এবং মাথায় রাখবা, অ্যামোনিয়ারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা এমসিকিউতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলবে যে অ্যামোনিয়া থেকে বিক্রিয়ার হার ধ্রুবক বের করো, তাহলে তুমি শুধু এই অ্যামোনিয়া থেকে বিক্রিয়ার হার বের করো, শুধু অ্যামোনিয়া থেকে বিক্রিয়ার হার বের করবা। বা তোমাকে বলবে যে এই ইকুয়েশনের জন্য নিচের কোনটি সঠিক, তখন এই জায়গা থেকে মিলায় মিলায় দেখতে হবে যে কোনটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মিলে। যেমন ধরো, এই নাইট্রোজেনের জন্য যেটা আছে, এই নাইট্রোজেনের এই সামনে মোল সংখ্যা 3 দিয়ে দিল, 3 দিয়ে দিলে সেটা কিন্তু হাইড্রোজেনের হয়ে যাবে। তো নাইট্রোজেনের সামনে হাইড্রোজেনের মোল দিলে কি হবে? তো ভুলভাল দিয়ে দিতে পারে, শুধুমাত্র এই 3টা কারেক্ট। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবক কিভাবে বের করতে হয় সেইটা। ঠিক আছে? কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবক কিভাবে বের করতে হয় সেটা। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক বের করা শিখছি। এখন আসো এই বিক্রিয়ার হার ধ্রুবক থেকে আমরা একটা প্র্যাকটিস করব। আমরা কি করব? একটা প্র্যাকটিস করব। সো চলো একটা প্র্যাকটিস করি। ধরো আমাদের এরকম বলে দিল, সাপোজ ধরো আমাদের এরকম বলে দিল, সিম্পল এরকম আমাদের বলল এই নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এই বিক্রিয়াতে
2 মোল অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে। এবার বলছে যে 6 সেকেন্ড সময়ে যদি হাইড্রোজেন এর ঘনমাত্রা, ঠিক আছে, 0.05 মোল পার লিটার হতে, ঠিক আছে, 0.05 মোল পার লিটার হতে 0.02 মোল পার লিটার এ পরিবর্তন হয়, হ্যাঁ, পরিবর্তন হয়, তাহলে বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার কত? এই জায়গাতে আমাদের খেয়াল করতে হবে ঘনমাত্রা পরিবর্তন হয়ে গেছে, এটা থেকে এটাই আসছে, ঘনমাত্রা পরিবর্তন হয়ে গেছে, মানে বিক্রিয়ক যেহেতু, তাহলে ঘনমাত্রা কমবে, এটা থেকে এটাই আসছে, তাহলে এখানে ঘনমাত্রার পরিবর্তন বোঝাচ্ছে। তো ঘনমাত্রার পরিবর্তন কার জন্য? হাইড্রোজেনের জন্য। তাহলে খেয়াল করো, ডেল অফ হাইড্রোজেনের ঘনমাত্রার যে পরিবর্তন, এটা যদি আমি বের করি, সামনে যাবে উৎপাদ মাইনাস বিক্রিয়ক নাকি? তো উৎপাদ মাইনাস বিক্রিয়ক তো হবে না, কারণ কি, এটা হচ্ছে তোমার ঘনমাত্রার যে পরিবর্তন, এই ঘনমাত্রার পরিবর্তনটা বোঝাই হচ্ছে তোমার উৎপাদ মাইনাস বিক্রিয়ক দিয়ে, ডেফিনেটলি উৎপাদ মাইনাস বিক্রিয়ক কি হবে। তো এখানে খেয়াল করো, উৎপাদ মাইনাস বিক্রিয়ক দিলে তুমি 0.02 মাইনাস, এখানে ভ্যালু পাবা 0.05, কি পাবা? 0.02 মাইনাস 0.05। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন যদি করো, পাবা হচ্ছে 0.03। এটা কি পাইলা? এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন পাইলা। এই জায়গায় আমরা ঘনমাত্রার পরিবর্তন বের করলাম। এবার আসো, এই ইকুয়েশনের জন্য বিক্রিয়ার হার কিভাবে বের করব? বিক্রিয়ার হার, যেহেতু এটা বিক্রিয়ক এজন্য সামনে একটা মাইনাস আসবে, এবার মোল সংখ্যা আসবে, মোল সংখ্যা নিচে লিখলাম, উপরে যাবে, উপরে কি যাবে? সিম্পল জিনিস, উপরে যাবে ঘনমাত্রার পরিবর্তন, মানে ডেল অফ হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন, নিচে যাবে ডেল অফ সময়ের পরিবর্তন, ক্যালকুলেশন করলে মাইনাস 1/3, উপরে দেখো হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন 0.03, নিচে দেখো সময়ের পরিবর্তন, আমার কয় সেকেন্ড বলা ছিল? 6 সেকেন্ড, কারণ কি 0 থেকে 6 সেকেন্ড আসে, তার মানে 0 থেকে 6 সেকেন্ড হলে সময়ের পরিবর্তন এটা আসে, তাহলে এখানে আমাদের সময়ের পরিবর্তন 6 সেকেন্ড আসলো, এই সময়ের পরিবর্তন লিখে ফেললাম। এখন তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে বের হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো, এই জায়গাতে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কিন্তু মাইনাস ছিল, 0.02 থেকে 0.05, সেটা মাইনাস, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। ক্যালকুলেশন করলে এই পয়েন্টটা তুলে দাও, পয়েন্ট তুলে দিলে 3/100 আসে, 3/100 ইন্টু 6 ইন্টু ডিভাইডেড বাই 3, ক্যালকুলেশন করলে এটা আসে। সো ক্যালকুলেশন করলে 1/6 ইন্টু 10⁻², এটা আসবে, ঠিক আছে। 1/6 কে আরো ভেঙে করা যায়, এইটা একটু তুমি একা একা ট্রাই করবা, হাতে ক্যালকুলেশন, এই সিম্পল হাতে ক্যালকুলেশনগুলো একটু ট্রাই করবা, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার থেকে প্রবাবল কি কি প্রশ্ন আসতে পারে তা আমরা দেখে ফেললাম। প্রবাবল কি কি প্রশ্ন বিক্রিয়ার হার থেকে আসতে পারে তা আমরা দেখে ফেললাম। আমার একটা হচ্ছে যে তোমার রেকর্ডিং আছে, রেকর্ডিং মানে হচ্ছে একটা পডকাস্ট রেকর্ডিং আছে, একটা অফিসে যেতে হবে গেস্টের, এজন্য তোমার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অলরেডি আমি আউট অফ টাইম চলে গেছি, লেট করতে পারবো না, এসে তোমাদের আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তো ফিরে এসে আরেকটা ক্লাস নিব, তোমরা এই ক্লাসটা আপাতত দেখো, ওকে। সো আশা করছি তোমরা এই পর্যন্ত ঠিকঠাকভাবে বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।